This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড ইভিনিং। দিনের সমস্ত বড় খবর নিয়ে শুরু করছি বেঙ্গল ব্রেকিং। লিমা রয়েছে আপনাদের সঙ্গে রয়েছে আমি দীপ। আর শুরুতে এই মুহূর্তে যে খবরের নজর রাখতেই হবে, 11টি ট্রাঙ্কে ভর্তি দানের টাকা। হুমায়ুনের প্রস্তাবিত বাবরির আদলে মসজিদের জন্য দানের পাহাড়। জমা পড়া টাকা গুনতে মেশিন আনতে হলো। ব্যাংক অ্যাকাউন্টেই জমা পড়েছে 1.5 কোটি টাকারও বেশি। আপাতত মোট দানের পরিমাণ 2 কোটি টাকা ছাড়িয়ে গেছে। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এখনো চলছে সেই টাকা গোনার কাজ। ঘরে রাখা একের পর এক ট্রাঙ্ক, আর সেই ট্রাঙ্ক উপুর করে ঝরে ঝরে পড়ছে নোট। মেঝের উপর জমেছে নোটের পাহাড়। সেই টাকা গুনছেন প্রায় 30 জন। হাতে গুনেও সামলানো যাচ্ছে না, আনতে হয়েছে টাকা গোনার মেশিনও। মুর্শিদাবাদের রেজিনগরের হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরির আদলে মসজিদের দান ঘিরে জোর চর্চা। সূত্রে খবর, সোমবার সন্ধে পর্যন্ত মসজিদের জন্য 11টি ট্রাঙ্কে টাকা জমা পড়েছে, যার মধ্যে 7টি ট্রাঙ্কেই মিলেছে 37 লক্ষ টাকা। সূত্রে দাবি, ব্যাংক অ্যাকাউন্টেই জমা পড়েছে প্রায় 1.5 কোটি টাকার বেশি। ব্যাংকের একটা লিমিট থাকে, তো কত লিমিট? প্রতিদিন 20 লক্ষ টাকা এন্ট্রি করার মতো লিমিট করা ছিল। কালকে একই দিনে 20 লাখ টাকা ঢুকে গিয়েছিল বিভিন্ন জায়গা থেকে। তারপরে ব্যাংক থেকে আমাকে যোগাযোগ করে যে ওই লিমিটটা পার ডে 40 লাখ করা হয়েছে। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতেই গোনা হচ্ছে দানের লক্ষ লক্ষ টাকা। নিজেই সেই টাকা গোনার ছবি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে দেখিয়েছেন ভরতপুরের বিধায়ক। 6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরির আদলে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির। মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেছিলেন এই মসজিদ নির্মাণের জন্য মোট বাজেট 300 কোটি টাকা। সূত্রে খবর, একদিনেই দান মিলেছে প্রায় 2 কোটির বেশি। সব থেকে বেশি সংখ্যায় মুসলমান বাস করে এই মুর্শিদাবাদে। এখানে একটা ধর্মপ্রাণ মানুষরা তারা মনে করেছে একটা মসজিদ হবে, এত ডাক করছে, চলো আমরাও কিছু দিই। তারা চাঁদা দিয়েছে, সেখানটায় তারা ধর্মীয় ভাবাবেগে প্রভাবিত হয়ে তারা চাঁদা দিয়েছে। টাকা গোনা বলুন, টাকা সংগ্রহ করা বলুন, এটা মৌলবাদীদের আস্ফালন। কেউ কোনো মসজিদ বানাবার জন্য কেউ আসেন, কেউ দান করেন, বা তিনি কাউকে আবেদন করেন, সেগুলো নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করার ইচ্ছা আমার নেই। ধর্মটাকে রাজনৈতিক মার্কেটিংয়ে ব্যবহার করছেন, আমরা সেই পদ্ধতি বা কৌশল তাদের, এইটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুনের মসজিদের ইট পড়া ঘিরে বঙ্গ রাজনীতি সরগরম। আর সেসবের মধ্যে মসজিদের জন্য দানের বহর দেখে চোখ ছানা বড়া অনেকেরই। কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। তৃণমূলের নেতাদের টাকা নেওয়ার ছবি ভাইরাল হয়েছে। উত্তর 24 পরগনার ঘোলায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। কাটমানি নেওয়ায় অভিযুক্ত বিলকান্দা এক পঞ্চায়েত প্রধানের স্বামী ও উপপ্রধান। তৃণমূলের তোলাবাজির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। মিথ্যে অভিযোগ বলে দাবি করছে অভিযুক্ত উপপ্রধান। বন্ধ ঘরে বান্ডিল বান্ডিল টাকার লেনদেন, আর যাদের টাকা নিতে দেখা যাচ্ছে তারা আবার তৃণমূল নেতা। কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল উত্তর 24 পরগনার বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েত এলাকা। একজন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের স্বামী পাপন দাস আর অন্যজন উপপ্রধান প্রবীর দাস। তৃণমূল নেতাদের টাকার বান্ডিল নেওয়া ছবি পোস্ট করে তোলাবাজির অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এই পোস্ট করে সুকান্ত মজুমদার তুলোধনা করেছেন তৃণমূলকে। এই সব কারখানা 2000 টাকা করে যা খবর পেলাম, হ্যাঁ, তো আমার কারখানা এক গাড়ি মাল দিলে 2 মাস চলে। এমন একটা ব্যাপার, ওই টাকা পয়সা কার কি কম বেশি ওটা দেখিনি, মোটামুটি কারখানা বেসিস এটা সিদ্ধান্ত করেছে আমাদের বাবাই সাহেব। এখন সব কারখানাকে এটা দিতে হবে। এই ছাড়া আমি আর নিতে পারছি না দাদা। আমার তোমরা যে সিস্টেম শুরু করছো, এক এক সময় এক একটা সিস্টেম শুরু করছো। এ তো একজনের থেকে টাকা নেওয়ার ফটো দেখা যাচ্ছে। শেখর দেবনাথ একটা লো ল্যান্ড কিনেছিল, সেটা ভরাট করার দায়িত্ব যে বাবাই নিয়েছিল, এটা তো সবাই জানে।
এ তো নতুন কিছু নয়। এই কল্যাণী হাইওয়ে দুধারে যত জমি ভরাট হচ্ছে, এই ভরাটের কাজ তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতারা করছে। তো আমি আগেও বলেছি, আজও বলছি। টাকা নেওয়ার সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান। এগুলো মিথ্যে কথা বলা হচ্ছে। আমি যদি কোনোভাবে প্রমাণ দিতে পারে যে আমি টাকা নিয়েছি বা আমি নিচ্ছি কোনো মালিককে বা কোনো কারখানার মালিককে, যেটা আমার নামে বলা হচ্ছে, যদি কোনোদিনও কোনো মালিক যদি বলে দিতে পারে যে বাবা এদের 1 টাকা নিয়েছে, যে সাজা দেবে আমি সে সাজা মাথা পেটে নেব। যদিও এই নিয়ে আর এক অভিযুক্ত প্রধানের স্বামী ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। গত বছরের জুনে মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলরদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি টাকা তোলার মাস্টার চান না, কিন্তু কে কার কথা শোনে? পার্টি ফান্ডের জন্যই হোক বা নিজেদের পকেট ভরতে কাটমানি নেওয়া চলছেই। বিরোধীদের দাবি, ভাইরাল হওয়ার ছবি তো তেমনই ইঙ্গিত দিচ্ছে। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। প্রতি বর্ষায় জলের তোড়ে ভেসে যায় বাঁশের সাঁকো। পাকা সেতুর দাবি দীর্ঘদিনের, কিন্তু সেতু করার কথা যাদের, সেই প্রশাসন নাকি শুধুই আশ্বাস দেয়। আর তাই বছরের পর বছর সাঁকো তৈরি করতে হচ্ছে গ্রামবাসীদের। সাঁকোয় উঠলেই দুরু দুরু বুক, এই বুঝি ভেঙে পড়ল। সাঁকো বাঁচাতে জরিমানার ভয়ও দেখাতে হয়। প্রশাসন আর খোঁজ রাখে কোথায়? তাই নিজেরাই বানিয়ে নিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু বর্ষা এলেই সব ভেসে চলে যায়। বছরের পর বছর এভাবেই চলছে। এই তো আমাদের 50 বছর বয়স হয়ে গেল, একই রকম দেখে যাচ্ছে, আর কেউ কি বুঝছে বলুন? ব্রিজ ফেরি তৈরি করেছে, পঞ্চায়েত থেকে কিছু করেনি। আমার 40-45 বছর বয়স হয়ে তখন দিয়ে শুনছি ব্রিজ হবে, এখন অব্দি ব্রিজে কোনো পাত্তাই নেই। খানাকুলের পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়ন এমনই নড়বড়ে। ভোট এলেই মুন্ডেশ্বরী থেকে বেরোনো অররা খালের উপর পাকা সেতু তৈরি পাকা আশ্বাস মেলে, তারপর এমনই অবস্থা হয়। তারা ওসব কিছু বলে না, বলে তোমাদের দরকার তোমরা করো, আমাদের দরকার নেই। না, ভোটের সময় আসে কি বলে, প্রতিশ্রুতি দেয়, ওই তো মোটামুটি কিছু দিবে বলেছিল, আমরা লিইনি। কি দিবে বলেছিল? পয়সাই বলেছিল যে কিছু পয়সা দেবো, তোমরা এরকম কিচেনের পয়সা কিছু দিবে বলেছিল। আমরা বলি আমার দরকার নেই, আমরা নিজেই করবো। অররা খালের উপর এই সাঁকো থাকায় 18 থেকে 20 কিলোমিটারের দূরত্ব কমে দাঁড়ায় 4 কিলোমিটার। সহজে পৌঁছানো যায় খানাকুলে। ফলে 35 থেকে 40টি গ্রামের কয়েক হাজার মানুষ দ্রুত যাতায়াতের একমাত্র ভরসা। খানাকুল 1 নম্বর ব্লকের পোল, আর এই পোলে এই অররা খালের ওপর চাষিরা বাঁশের সাঁকো তৈরি করেছে। 30 থেকে 35টি গ্রামের মানুষজন এই দিক দিয়ে সরকারি হসপিটালে যায়, বিডিও অফিসে যায় এবং বিভিন্ন কাজে খানাকুল যায়। পার হতে গেলে কেউ নিচে পড়ে যাচ্ছে, কেউ স্লিপ খাচ্ছে, এই পজিশন হচ্ছে এখানটাতে। কিন্তু সরকার বা এখানকার যারা এরা কেউ কিছু রাস্তার মধ্যে কোনো কিছু বুঝতেই পারছি না যে রাস্তাটা কেন করছে না। ভোটে করছে, আবার নানা গল্প শুরু হবে, কিন্তু কাজের কাজ কি হবে? দেখুন, এই সরকার ধাপ্পাবাজির সরকার। মেলা, খেলা, উৎসব উৎসবে সরকারের টাকা আছে, ব্রিজ বানানোর জন্য টাকা নেই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোলের ব্রিজের জন্য ইতিমধ্যে 2,27,77,000 টাকা বরাদ্দ করেছে। টেন্ডার প্রসেস চলছে, খুব দ্রুত পোলের ব্রিজের কাজ শুরু হবে। খানাকুলের পোল 1 নম্বর পঞ্চায়েত এলাকায় বর্ষা এলেই ঠাঁই হারা হতে হয়। খালের জল তখন নদীর মতো, সেখানে সাঁকোর স্বপ্নই থেকে যায়। তন্ময় বৈরাগের রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে বাণিজ্যে বসতের লক্ষ্মী, কিন্তু সেই লক্ষ্মী লাভ থেকে বাঙালিকে এখন একটু বেশি বঞ্চিত। একটা ছবি দেখে এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে। সরকার মার্কেট কমপ্লেক্স তৈরি করেছে ব্যবসায়ীদের জন্য, কিন্তু 5 বছর হতে চললো একটা দোকানের দরজাও খুললো না। কারণ আপনারাই দেখুন আর ভাবুন, ওই দোকান আপনি পেলে আদৌ কি ব্যবসা করতেন? দেখুন একবার। যার ত্রিসীমানায় কোনো বসতি নেই, যার চারদিকে শুধুই জঙ্গল, সেখানেই নীল সাদা রঙের পোঁছে তৈরি হয়েছে মার্কেট কমপ্লেক্স। শীতকালে কিছু পিকনিক পার্টি ছাড়া এ তল্লাটে আর কেউ সেভাবে আসে না। ধারে শূন্য এলাকায় দোকান নেওয়ার অর্থ নিজের ব্যবসাকেই শূন্যে পাঠানো, তাই কেউ আগ্রহই দেখাননি। ওখানে যে কোনো ফায়দা হবে না, ওখানে ওই জঙ্গলমহলে যে কি ব্যবসা করে ফায়দা কেউ তুলতে পারবে না, ওই লেগেই তো বন্ধ আছে। যদি ভালো হতো তাহলে কি আর একদিন বন্ধ দেওয়া থাকে? পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা মূলত গ্রামাঞ্চল, চাষবাস করেই অধিকাংশের পেট চলে।
সঙ্গে কিছু ব্যবসা বাণিজ্যও আছে। সেটা মাথায় রেখেই 2020-21 অর্থ কমিশনের তহবিল থেকে অর্থ বরাদ্দ হয় লালগড় মার্কেট কমপ্লেক্সের। বাথরুম, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ সব ধরনের সুযোগ সুবিধা সহ ছোট্ট বাজার তৈরি। কিন্তু বছরের পর বছর পার হলেও দরজায় তালা। কেন? শহর লাগোয়া হতো, তাহলে মানুষের সুবিধার স্বার্থে মানুষ যেত, ব্যবসা মানে করার প্রয়োজনও হতো। যেহেতু একটা জঙ্গলের সাইডে হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে ওখানে ব্যবসা সুবিধাজনক হবে। মানুষজন যায়নি, মানুষ ওই দিকে খুব কম যাতায়াত করে। গোটা পরিকাঠামো তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, গোটাটাই জলে। তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ মানে হচ্ছে শুধু কাটমানি রোজগার করা। সেই রকম ভাবে মার্কেট কমপ্লেক্স তৈরি করেছে পরিকল্পনাহীন ভাবে, যেখানে মানুষের কোনো কাজে লাগবে না। দিনের বেলাতেও যদি যান, তার 1-1.5-2 কিলোমিটারের মধ্যে জনপ্রাণী কাউকে দেখতে পাবেন না। অপরিকল্পিত ভাবে সরকারি টাকা নয় ছয়ের জন্য এসব করেছে। তৃণমূল পরিচালিত চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতি কমপ্লেক্স তৈরি করেছে। শাসক দলের জনপ্রতিনিধিরা বাজার তৈরির জন্য ঠিক কোন চুক্তিতে এই জায়গা বাছলেন সেটা তারাই বলতে পারবেন। সামনে ভোট, সেই গাজর দেখিয়ে বাজার খোলার গল্প শুরু হয়েছে। তো এখন পর্যন্ত 3টি আবেদন এসেছে, বাকিগুলিও এসে যাবে আশা করছি। আগামী 6 মাসের মধ্যে এই কাউন্টারগুলি ভাড়া দেওয়া হবে। এই 6 মাসের টাইমলাইনটাও মার্কেটের জায়গা নির্বাচনের মতোই পরিকল্পনাহীন। জনতার ট্যাক্সের টাকা জলে গেল, দায় কে নেবে? উন্নয়ন কিভাবে শূন্যে দাঁড়িয়ে থাকবে? অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। এবার দেখাই আপনাদের, শীত পড়তেই পর্যটকরা ভিড় জমাচ্ছেন বাঁকুড়ার একাধিক টুরিস্ট স্পটে। পর্যটকদের পাশাপাশি শুশুনিয়া পাহাড়ে আরও একদল মানুষ এসেছেন নতুন কিছু শিখতে। প্রতি বছর ঠান্ডা ভাব এলেই ওদের দেখতে পাওয়া যায়। শুশুনিয়া হয়ে ওঠে শিক্ষার কেন্দ্র, পাহাড় চড়ার শিক্ষা। বাংলার পাহাড় প্রেমী ও পর্বতারোহীরা বলে থাকেন, পাহাড় চড়া শিখতে হলে শুশুনিয়ার বিকল্প নেই, যার প্রতিটা খাঁজে, প্রতিটা ধাপে লুকিয়ে আছে পাহাড় চড়ার সিলেবাস। শীতের পরশ মিলতেই প্রতিবারের মতো এবারেও বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কোলে শুরু হয়েছে পর্বতারোহণ শিবির। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা 35 জন শিশু কিশোর যোগ দিয়েছে 4 দিনের শিবিরে। লেখাপড়ার চাপ, মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেটের আকর্ষণকে কিছুদিনের জন্য পেছনে ফেলে প্রকৃতির সঙ্গে আলাপ। ডানা মেলে ওরা শিক্ষা, পাহাড়কে আঁকড়ে ধরার শিক্ষা। খুবই ভালো লাগছে এখানে এসে, অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। এখানে বিভিন্ন জায়গাতে ক্লাইম্ব করা হয়, সব জায়গাগুলি খুব সুন্দর। রক ক্লাইম্বিং এমন একটা ক্যাম্প যেখান থেকে জীবনে অনেক কিছু শেখা যায়। পাহাড়ে যেন চড়ার মতন অনেক কিছু যে বাধা বিপদ আছে, সেই রকমের লাইফে অনেক কিছু অবস্টেকেল আছে, সেগুলো কিভাবে অতিক্রম করতে হয়, তো সেটা আই থিঙ্ক এই ক্যাম্প থেকে আমি শিখতে পারবো। বাংলার অনেক পর্বতারোহী এভারেস্ট জয় করেছেন, সপ্তশৃঙ্গ জয়ী আছে এ বাংলাতেই। সেই স্বপ্ন দেখে বর্তমান প্রজন্মের অনেকেই। ইচ্ছে পূরণের গল্পে শুশুনিয়া পাহাড়ের এই ক্যাম্প যেন দিচ্ছে তারই প্রাথমিক পাঠ। আমাদের রক ক্লাইম্বিং কোর্সে কত টেকনিক ফলো করতে হয়, তো রকের জন্য সেই টেকনিকগুলো একমাত্র শুশুনিয়া পাহাড়ের সমস্ত টেকনিকগুলো ফলো করা যায়, যার জন্য শুশুনিয়াতেই আমাদের রক ক্লাইম্বিং কোর্সটা বেশিরভাগ হয়। জঙ্গল ক্যাম্প, ট্রেকিং, পাহাড়ের খুঁটিনাটি আর পাহাড় চড়ার শিক্ষা। 35 শিশু কিশোর এখন মজে প্রকৃতির কোলে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে বড় খবরে নজর রাখতে হচ্ছে, শহরে আবারও অগ্নিকাণ্ড। ভর সন্ধে দমদম 7 পয়েন্টের কাছে গেঞ্জি কারখানায় আগুন লাগে। আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো, আজিজ রয়েছে এই মুহূর্তে। আজিজ, কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, ঘটনাস্থলে এই মুহূর্তে 10টির বেশি ইঞ্জিন কাজ করছে। 6:45 নাগাদ দমকলে খবর যায় যে 7 পয়েন্টের কাছে একটি গেঞ্জি কারখানায় অগ্নিপাতের সৃষ্টি হয়েছে এবং তারপর একে একে দমকলের 10টি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে দমকল। আশেপাশে ঘিঞ্জি এলাকা, সেই সঙ্গে বাড়িতে যে সমস্ত গ্যাস সিলিন্ডার বা আশেপাশে যেখানে গ্যাস সিলিন্ডার ছিল সেগুলিকেও বের করে নিয়ে আসা হচ্ছে, যাতে এই কোন রকমের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আর বেশি না ছড়ায়। যেহেতু গেঞ্জি কারখানা, তার ফলে কাপড় এবং আগুন দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে। দমকল কর্মীরা একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
কিছুটা সময় আজ কখন এই আগুন লাগলো, এক্সাক্ট জায়গাটা ঠিক কোথায়? দেখো 7 পয়েন্টের দমকল সূত্রে যেমন জানা যাচ্ছে 7 পয়েন্টের কাছে এই গেঞ্জি কারখানা এবং তার আশেপাশে কিন্তু বেশ কয়েকটি বাড়ি রয়েছে, বস্তি রয়েছে এবং সেখানে বুঝতে পারছি। আজ তুমি নজর রাখো, আমরা ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে দমকলে 10টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। ছবিটা এই মুহূর্তে টিভি 9 বাংলা এক্সক্লুসিভ, একেবারে দমদম সেই ছবিটা 10টা ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। গেঞ্জি কারখানায় আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। এই একটা ছবি দেখাই আমাদের দর্শকদেরকে। বিজেপি বিধায়কের বুদ্ধিতে নিজের বাড়িতে সিএ সহায়তা শিবির খুলেছিলেন, নিজে আবেদনও করেছিলেন, আর নাগরিকত্ব পেতেই ভোল বদল। গেরুয়া ছেড়ে জোড়া ফুলে পতাকা ধরলেন নতুন নাগরিক। দল বদলের অন্যরকম গল্প দেখলো নদিয়ার চাকদা। সার্টিফিকেট হাতে পেয়ে ভারত সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিএর আবেদন করেছি মানে তো আমি বিজেপি না। একই অঙ্গে কতই না রূপ। যার বাড়িতে ঘটা করে সিএএ সহায়তা ক্যাম্প, সিএএতে আবেদন জানিয়ে নাগরিকত্বের সার্টিফিকেটও পেয়ে গেলেন দ্রুত। আর নাগরিক হওয়ার দিন কয়েকের মধ্যে তৃণমূলে যোগ দিলেন নদিয়ার চাকদার পালপাড়ার বাসিন্দা শঙ্কর রায়। যা দেখে অনেকেই বলছেন বিজেপির সাহায্যে নাগরিক হয়ে কিনা তৃণমূলে। কারণ আর 5টা দল বদলের থেকে প্রেক্ষিত আলাদা। পালপাড়া শঙ্কর হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের অনুগামী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বিজেপি বিধায়কের পরামর্শে নিজের বাড়িতে খোলেন শিবির, আর তারপরেই শিবির বদলালেন। মাননীয়ার উপর ভরসা রেখে উন্নয়নের দেখে আমি তৃণমূলে জয়েন করি। আশ্বাস দিলেন যে আমার সঙ্গে থাকবেন। বাংলায় এসআইআর শুরু হতে ওপার বাংলা থেকে আসা হিন্দু, বিশেষত মতুয়াদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ অনেকেই সিএতে আবেদন করলেও এখনো নাগরিকত্ব পাননি। সেই প্রেক্ষাপটে বিজেপি বিধায়ক অসীম তাৎপর্যপূর্ণভাবে শঙ্কর রায়ের নাগরিকত্ব পাওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ফলাও করে একাধিকবার পোস্ট করেন। সিএতে আবেদন জানিয়ে দ্রুত নাগরিকত্ব মিলছে এমন দাবি করে তৃণমূলকেও এক হাত নেন হরিণঘাটার বিধায়ক। আর এমন একটা পরিস্থিতিতে সদ্য নাগরিক কিনা অন্য ফুলে চলে গেলেন। ভয় ভীতি দেখিয়ে বলেছে তুমি আবার নাগরিক কার্ড দেখিয়ে আবার ফেসবুকে দিতে গেছো, তৃণমূলে জয়েন করো, তাই নাহলে তোমার কিন্তু অবস্থা টাইট করে দেবো। এটা তাই প্রমাণ হয় যে আমরা আজকে ঘর ভাঙতে সক্ষম হলাম এবং আমাদের বিশ্বাস আগামী দিনে বিজেপির ঘর আমরা আরও ভাঙবো এবং আরও নেতৃত্ব এখানে যোগদান করব। কাজ ফুরলে পাজি। পালপাড়া শঙ্করের মন বদল নিয়ে এমনই বলছেন প্রতিবেশীদের কেউ কেউ। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, টিভি 9 বাংলা। মুর্শিদাবাদ, মুসলিম ভোট এবং মিম এক সুতোয় 3 মকে জুড়তে হুমায়ুন কবির কি এবার কাঠবিড়ালির ভূমিকা নিচ্ছেন? তিনি তৃণমূলকে শিক্ষা দেওয়ার কথা বললেও মিম কিন্তু মুর্শিদাবাদে তৃণমূলকে ভাঙিয়ে চলেছে এবং সেটা ধারাবাহিকভাবে। আমার 8-8-এর মধ্যে ওয়াইসি সাহেবকে 2 ছাড়বো। বাবরির ধাঁচে মসজিদের ভিতপ্রস্তর স্থাপন ঘিরে মুর্শিদাবাদের রাজনীতিতে জল মাপছে নানা পক্ষ। নতুন দল গড়তে চলেছেন হুমায়ুন কবির। তার আগে থেকেই মুর্শিদাবাদে মিমের জন্য জায়গা করে দিচ্ছেন ভরতপুরের নেতা। আর এই আবহে ফের মুর্শিদাবাদে ভাঙছে তৃণমূল, আর ভাঙন ধরাচ্ছে সেই আসাদুদ্দিন ওয়াইসির দল মিম। বাংলা লাগোয়া বিহারের সীমাঞ্চলে 5-5টি আসনে জিতে সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদ মালদায় সক্রিয়তা বাড়াচ্ছে মিম। এই আবহে ওয়েসির দলের দাবি, রঘুনাথগঞ্জে 50 জন তৃণমূল কর্মী তাদের পতাকা ধরেছেন। আর রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, সুতি, কান্দি, বেলডাঙ্গা মিলিয়ে জেলায় যোগদানকারী সংখ্যা প্রায় 500। আগামী দিন রাজ্যে খাস করে মুর্শিদাবাদে তৃণমূলের কোনো জায়গা থাকবে না, তৃণমূল জিরো হবে। আর মুর্শিদাবাদে, মালদহ, বীরভূমে মিম শক্তিশালী দল হয়ে উঠে আসবে। তৃণমূলের শক্ত ঘাঁটিতে দলের বিস্তারে ছোট ছোট পথসভা, কর্মী সভায় নজর দিয়েছে মিম। যদিও হুমায়ুনের মতো ওয়েসির দলকেও পাত্তা দিচ্ছে না তৃণমূল। কংগ্রেসও ভোট কাটুয়ার বাইরে দেখছে না। দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো। কোন সময়ে স্বপ্ন থেকে বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন আর হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ান। আসাউদ্দিন ওয়াইসিকে আমরা ভোট কাটুয়া এবং বিজেপির দালাল বলে জানি। এর বেশি তার কাছে আমাদের কাছে তার কোনো পরিচয় নেই। সে কি বলছে না বোঝে, এত মহাপুরুষদের নিয়ে তো আমি অধ্যয়ন করতে পারিনি। তৃণমূল আমল না দিলেও অনেকেই মনে করিয়ে দিচ্ছেন গত পঞ্চায়েত ভোটে লালগোলার সীতেশনগরে মিমের এক প্রার্থী জয়ী হন। তিনি কিন্তু মিমেই রয়েছেন। আর বিহারের ফলের পর পাল্টে গেছে ছবিটা। নবাবের জেলায় হিম বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে বাড়ছে মিমও। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি 9 বাংলা। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য উত্তাল।
মামলা, মোকদ্দমা, বিক্ষোভ, অবরোধ সবই যেন চলবে। চাকরির নামে টাকা তোলার অভিযোগে শাসক দলের বিরুদ্ধে সব সময় চড়াসুর বিজেপি, কিন্তু রাজ্য বিজেপির গায়েও চাকরির নামে টাকা তোলার কাদা ছিল। ঘুরে ফিরে সেই কেন্দ্রীয় হাসপাতাল এইমসকে ঘিরে চাকরির নামে টাকা তোলার অভিযোগ শ্রীধরে এক বিজেপি নেত্রী, কিন্তু এতে দলেরই ষড়যন্ত্র দেখছেন অভিযুক্ত। আমার নাম তনু কাছ থেকে ফাল্গুনি পাত্র এর সাথে পুরো জড়িত। ফাল্গুনি পাত্র জড়িত? হ্যাঁ, ফাল্গুনি পাত্রগুলো করাচ্ছে। রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীর বিরুদ্ধে যিনি অভিযোগের আঙুল তুলছেন তিনিও বিজেপি নেত্রী, ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা তোলার অভিযোগ বিজেপি নেত্রী তনু খাস্তগিরের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগের তালিকা বেশ লম্বা। 2 সপ্তাহের মধ্যে এইমসে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়, 4 জনের থেকে 3 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। চাকরি না পেয়ে পুলিশে অভিযোগ প্রতারিতদের। তার ভিত্তিতেই গ্রেফতার বিজেপি নেত্রী তনু। আজকে বিগত 8 মাস হয়েছে উনি আজ দেব কাল দেব করে টাকাটা আমাদেরকে ব্যাকও করেনি, কাজ তো হয়ইনি, এবং সেই টাকা আমরা চাইলে উল্টোপাল্টা আমাদের হুমকি দেয়, ভয় দেখায়। কিন্তু তনু খাস্তগিরের অভিযোগ তিনি চক্রান্তের শিকার। চক্রান্ত করছেন দলেরই মহিলা মোর্চার সভানেত্রী। জেনে গেছে না গোপন তথ্য, তাই তো সে আমাকে ফাঁসাচ্ছে না। কেন ফাঁসাচ্ছে সে? তার ভিডিও তো সবকিছু তো আমার কাছে আছে না। সে আমাকে ফাঁসাচ্ছে ওই জন্য। এই পুরো মূল হচ্ছে ফাল্গুনি পাত্র। তার নাম জড়িয়ে বিজেপি নেত্রীর অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি ফাল্গুনি পাত্র। ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার আরেক সাধারণ সম্পাদকের দাবি, তৃণমূল থেকে আসা তনু খাস্তগিরকে কাজে লাগিয়ে চক্রান্ত চলছে। ও টিএমসি থেকে টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তুলছে, এ কথাটা আমরা জানতে পেরেছি। এটা আমাদের দলের লোক না, এটা টিএমসির লোকেরা এগুলো করাচ্ছে ওকে দিয়ে। আমি বলবো টিএমসির দালাল, টিএমসির ওই কাজ করছে আমাদের দলে এসে। চাকরির নামে তোলাবাজির অভিযোগে রাজ্যের শাসক দলকে যারা বারবার আক্রমণ করে সেই দলের গায়ে এবার টাকা তোলার অভিযোগ। পরে পাওয়া সুযোগ ছাড়তে নারাজ তৃণমূল। আজ যারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার আগেই প্রত্যেক গলিতে গলিতে পশ্চিমবঙ্গের এ প্রান্ত থেকে ও প্রান্তে দুর্নীতির সঙ্গে যুক্ত, আমরা নিশ্চিত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এটা ধরে ফেলেছে। এই দুর্নীতিগ্রস্ত বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটি থেকে বহিষ্কার করার জন্য 2026-এ পশ্চিমবঙ্গবাসী প্রস্তুত। কল্যাণী এইমসে নিয়োগ নিয়ে রাজ্য বিজেপির নেতাদের মধ্যে তুতু ম্যায় এই প্রথম নয়। কিছুদিন আগেই এইমসে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে গেরুয়া শিবিরের 2 বিধায়ক অসীম সরকার ও অম্বিকা রায়ের মধ্যে কথার লড়াই তুঙ্গে উঠেছিল। সিবিআই তদন্ত চাইব যে কোথা থেকে কে কাজ দিল, আর 2 মাস পর্যন্ত কাজ করলো। এমছে ওরা কি ঘাস খাচ্ছিল? টাকা প্রচুর জায়গা ভাগ হয়েছে। আমাদের পার্টি যারা নাকি নেতৃস্থানীয় রয়েছে, রাজ্যের রয়েছে, তারা দেখবে, তারা অবশ্যই কথা বলবে ব্যাপারটা নিয়ে। এইমসের নিয়োগ নিয়ে রাজ্য বিজেপির অন্দরে নেতাদের টানাটানি আর থামছে কোথায়? 2 বিধায়কের পর এবার টক্কর মহিলা মোর্চার 2 নেত্রীর মধ্যে। মহাদেব কুণ্ডু, অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হবে, শহরে ফের অগ্নিকাণ্ড। ভর সন্ধ্যায় দমদম 7 ট্যাঙ্কসের কাছে একটি ইঞ্জিন কারখানায় আগুন লাগে, সেই ছবি দেখাচ্ছে আপনাদের এই মুহূর্তে। ঘটনাস্থল ইতিমধ্যে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ভর সন্ধ্যায় দমদম 7 পয়েন্টের কাছে আগুন লেগেছে, একটি গেঞ্জি কারখানায় আগুন লেগেছে। দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে কি থেকে আগুন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। শহরে আবারও অগ্নিকাণ্ড। ভর সন্ধ্যায় দমদমে 7 ট্যাঙ্কসের কাছে গেঞ্জি কারখানায় আগুন লেগেছে। দমকলের 10টি ইঞ্জিন সেই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। এইখানে সিলিন্ডার